গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ ষষ্ঠ পর্ব। পরদিন উঠিতে উপেন্দ্রর বেলা হইয়া গেল। বহুক্ষণ সূর্যোদয় হইয়াছে, তাহা জানালার ফাঁক দিয়া আলোর পানে চাহিয়াই বোঝা গেল। উপেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া পড়িলেন। ঘরে সতীশ ছিল না, সে কোথায় গিয়াছে। বাহিরে বেহারি দাঁড়াইয়াছিল, আসিয়া সংবাদ দিল, সতীশবাবু সামনের বাগানে কুস্তি করিতেছেন এবং নিচে চা দেওয়া হইয়াছে, তথায় সাহেব প্রভৃতি অপেক্ষা করিয়াছেন। উপেন্দ্র অবিলম্বে প্রস্তুত হইয়া নিচে নামিতেই জ্যোতিষ হাত ধরিয়া চায়ের টেবিলে উপস্থিত করিলেন। সেখানে তাহার ভগিনী সরোজিনী অপেক্ষা করিয়াছিলেন। তিনি খবরের কাগজটা ফেলিয়া দিয়া হাসি মুখে বলিলেন, কাল রাত্রি 10টা পর্যন্ত আমরা আপনাদের পথ চেয়ে বসেছিলাম। শেষে মেজদা বললেন, নিশ্চয়ই কোনো নির্দয় বন্ধু পথ হতে গ্রেপ্তার করে নিয়ে গেছেন এবং আপনারা হয়তো রাতে ফিরতেই পারবেন না। ফিরতে কাল কত রাত্রি হয়েছিল পিনবাবু? উপেন্দ্র হাসিয়া বলিলেন, 12টা। বিশেষ কাজে আবদ্ধ হয়ে গিয়ে সকলকে ক্লেশ দিয়েছি। জ্যোতিষ বলিলেন, সেটুকু আমরা বুঝি, আমরা মনে করিনি তোমরা মিছিমিছি পথে ঘুরে বেড়াচ্ছিলে। সতীশবাবু গেলেন কোথায়? বেহারি চলিয়া গেলে জ্যোতিষ উপেন্দ্রর দিকে চাহিয়া বলিলেন, কুস্তি কি হে, আরও কেউ আছেন নাকি? উপেন্দ্র বলিলেন, আমি তো জানি নে, কুস্তি বোধহয় নয়। ছেলেবেলা থেকে ওর ব্যায়াম করা অভ্যেস, তাই কোনোরকম কিছু করছে বোধহয়। সরোজিনী কাল দুপুরবেলা মিউজিয়াম দেখিতে গিয়াছিল। সন্ধ্যার পরে বাড়ি ফিরিয়া শুনিতে পান উপেন্দ্রবাবু ও তাহার বন্ধু আসিয়াছেন। তখন কিন্তু ইহারা পাথুরে ঘাটার উদ্দেশ্যে বাহির হইয়া গিয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, সতীশবাবু কে উপিনবাবু? আমি তো দেখিনি। কাল যে সময় আমরা আসি আপনি ছিলেন না। সতীশ আমার ছেলেবেলার বন্ধু, যদিও বয়সে অনেক ছোট। ওই যে। সতীশ ঘরে প্রবেশ করিল। কি সুন্দর বলিষ্ঠ উন্নত দেহ, কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম রহিয়াছে। সুশ্রী গৌরবর্ণ মুখে রক্তাভা পড়িয়া আরো সুন্দর দেখাইতেছে। সরোজিনী মুহূর্ত মাত্রই চাহিয়াই চোখ নত করিলেন। জ্যোতিষ বলিলেন, বেহারি বলছিল আপনি কুস্তি করছিলেন, কিন্তু কুস্তি করুন আর যাই করুন, আপনার দেহের দিকে চাইলে হিংসে হয়। আমাদের মতো 4-5 জনেও বোধ করি আপনার কাছে ঘেঁষতে পারবে না। সতীশ একটুখানি হাসিয়া বলিল, বিনা পরীক্ষায় এত বড় সার্টিফিকেট দেবেন না। তাছাড়া শুধু গায়ের জোর নিয়েই বা কি হবে? আমার আর কোনো জোরই নেই। কথাটার শেষ দিকটায় দুঃখের আভাস বহিল। সরোজিনী চা ঢালিতে ঢালিতে মনে মনে আন্দাজ করিলেন, সতীশবাবুর সাংসারিক অবস্থা বোধ করি ভালো নয়। জ্যোতিষ পূর্বেই উপেন্দ্রর নিকট সমস্ত শুনিয়াছিলেন। তিনি চুপ করিয়া রহিলেন। ইতিমধ্যে চায়ের বাটিগুলি পরিপূর্ণ হইয়া উঠিল। সতীশ সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া দেয়ালে টাঙানো একটা ছবির দিকে এক দৃষ্টে চাহিয়া রহিল। জ্যোতিষ বলিলেন, আসুন সতীশবাবু, সমস্তই প্রস্তুত। সতীশ সরিয়া আসিয়া একটুখানি হাসিয়া বলিল, আপনারা শুরু করে দিন, আমি স্নান না করে কিছুই খাইনি। বিলক্ষণ, আমি তো একথা জানি নে। তবে যান, আর দেরি করবেন না। বেয়ারা? না না, আপনি ব্যস্ত হবেন না, স্নান আমার যথাসময়ই হবে, আর তাছাড়া সকালবেলা খাওয়া আমার অভ্যেস নেই। মধ্যাহ্নের ভোজনটা আমার সাধারণ 5 জনের চেয়ে কিছু বেশি। সেটা অসময়ের চা প্রভৃতি বাজে জিনিস খেয়ে নষ্ট করতে ভালোবাসিনি। তার চেয়ে আমি হারমোনিয়ামটা খুলে 2টো ভজন করি, আপনাদের 2 কাজই চলুক। গান গাইবার প্রস্তাবে সরোজিনী অত্যন্ত প্রফুল্ল হইয়া উঠিল। মুখ তুলিয়া হঠাৎ বলিয়া ফেলিল, সেই ভালো, কিন্তু পরক্ষণেই অপ্রতিভ হইয়া মুখ নত করিল। কথাটা তাহার নিজের কানেও কেমন কেমন শুনাইল। জ্যোতিষ হাসিয়া বলিলেন, বোনটি আমার গান পেলে আর কিছুই চায় না। না না সতীশবাবু, আপনি। উপেন্দ্র এতক্ষণ চুপ করিয়া মনে মনে বিরক্ত হইতেছিলেন। বলিয়া উঠিলেন, না তবে কি, ও স্নান না করে খায় না, সকালবেলা খায় না। আমরা ওকে ক্রমাগত সাধ্য সাধনা করতে থাকি, আর 4 বাটি ঠান্ডা জল হয়ে যাক। নে সতীশ,
তোর কি ভজন টজন আছে সেরে নে, আমার আরও কাজ আছে বলিয়া 4 বাটি মুখে তুলিয়া দিলেন। জ্যোতিষ মনে মনে অত্যন্ত আরাম বোধ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। সতীশ দূরে একটা চেয়ারে বসিয়া পড়িল। ইহার পরে আর তাহার গান গাহিবার উৎসাহ রহিল না। সরোজিনী বিমর্ষ হইয়া নতমুখে চা নাড়িতে লাগিলেন। উপেন্দ্র চা খাইতে খাইতে বলিলেন, কোথাও ওকে নিয়ে যদি স্বস্তি পাওয়া যায়, এমন সৃষ্টি ছাড়া স্বভাব ওর, একটা না একটা কিছু বাঁধিয়ে দেবেই। ও যে সকালবেলা গান গাইবার বদলে সানাই বাজাবার প্রস্তাব করেনি, এই ভাগ্য। কথাটার মধ্যে যে সত্যের আভাস বিন্দুমাত্রও ছিল, তাহা কেহই অনুমান করিতে না পারিয়া পরিহাস ছলে সকলেই হাসিতে লাগিলেন। ইতিমধ্যে চা খাওয়া চলিতে লাগিল। ওদিকে সতীশ আর চুপ করিয়া বসিয়া থাকিতে না পারিয়া ঘরের ছবিগুলি ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিল। সন্ধ্যার পর এক সময় সরোজিনী আস্তে আস্তে উপেন্দ্রকে বলিলেন, সকালে আপনি গান শুনতে দেননি, আপনার ভারী অন্যায়। উপেন্দ্র বলিলেন, বাস্তবিক উপেন, যে ঠান্ডা পড়েছে, কোথাও বার হতে ইচ্ছে হয় না, একটু গান বাজনা হলে মন্দ হতো না। কিন্তু সতীশবাবু কই, ডাক্তারি করতে যাননি তো? উপেন্দ্র বলিলেন, হতেও পারে, আলাপি বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে বোধ হয়। সরোজিনী আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, সতীশবাবু ডাক্তার বুঝি? উপেন্দ্র হাসিয়া বলিলেন, হ্যাঁ। জ্যোতিষ বলিলেন, না হে উপেন, শুধু স্কুলে পড়লে হবে না, কোনো ভালো হোমিওপ্যাথের সঙ্গে যদি কিছুদিন ঘুরে বেড়াতে পারেন, তাহলেই কিছু শিখবেন। না হলে ওই যে কথায় বলে, শতমারি সহস্রমারি, কেবল মেরে মেরেই বেড়াবেন। আমি একজন ভদ্রলোকের সঙ্গে জুটিয়ে দিতে পারি, কিন্তু কেমন বনিবনা হয় বলা যায় না। তুমি যেরকম সার্টিফিকেট দিচ্ছ। উপেন্দ্র বলিলেন, ভালোই, ওকে চিনতে পেরে ওর দোষগুণ সমস্ত বুঝে নিয়ে যে ওর মন পাবে, সে বড় ভালো জিনিসটিই পাবে। কিন্তু পাওয়াই শক্ত। ও যে জটিল বা দুর্বোধ্য তা নয়, বরং খুব সোজা, খুব স্পষ্ট। আমার মনে হয় এত স্পষ্ট বলেই মানুষ ওকে ভুল বোঝে। মতে অনৈক্য হলে আমরা যেখানে ভদ্রতার দোহাই পাড়ি ও শিষ্টভাবে মতভেদ করে মন ভার করে চলে আসি, ও সেখানে হাতাহাতি করে মীমাংসা করেই আসে, মন ভার করে আসে না। ছেলেবেলা থেকেই ওকে জানি, কখনো দেখিনি ওর মুখের কথা আর মনের কথা আলাদা হয়েছে। এত ভালোবাসি এই জন্যেই। জ্যোতিষ হাসিতে লাগিলেন, বলিলেন, এই জন্যেই সাধারণের মাঝে নিয়ে চলাফেরা শক্ত বলছিলে? জ্যোতিষের দিকে তখন উপেন্দ্রর মন ছিল না, তাই তাহার কথাগুলা কানে গেলেও অন্তরে প্রবেশ করিল না। বাল্যবন্ধুর বিরুদ্ধে কাল রাত্রির ব্যবহার ও রূঢ় ভাষা তাহাকে ভিতরে ভিতরে ক্লেশ দিতেছিল। সেই জন্যে কথায় কথায় বিবাদে বিভিন্ন পাড়ায় সম ও অসম বয়সীদের সহিত হাতাহাতি, পেটাপেটি, বাদ বিসংবাদ এবং আরও অনেক আপদ বিপদে সর্বত্র সতীশ তাহার মস্ত দেহ ও মস্ত জোর লইয়া তাহার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। সেই সমস্ত স্মৃত ও বিস্মৃত কাহিনীর মাঝখানে আসিয়া হঠাৎ তাহার হৃদয় অত্যন্ত অনুতপ্ত হইয়া উঠিল। এবং জ্যোতিষের কথায় উপেন্দ্র যখন বলিলেন, হ্যাঁ, এই জন্যেই, ঠিক এই জন্যেই চিরটাকাল ওকে এত ভালোবাসি। জ্যোতিষ ও সরোজিনী উভয়ই বিস্মিত মুখে চাহিয়া রহিলেন। এই অসংবদ্ধ কথার কেহই অর্থ গ্রহণ করিতে সমর্থ হইলেন না। কিন্তু দ্বিতীয় প্রশ্নেরও সময় রহিল না। নিঃশব্দে পর্দা সরাইয়া সতীশ প্রবেশ করিল। তাহাকে প্রথমে দেখিতে পাইলেন সরোজিনী। তিনি আনন্দ কলরবে সংবর্ধনা করিয়া উঠিলেন, বেশ হয়েছে, সতীশবাবু এসে পড়েছেন। সতীশ নীরবে সকলকে চাহিয়া দেখিয়া হাসি মুখে বলিল, আমার কথা হচ্ছিল বুঝি? উপিন্দা আমাকে আর মুখ দেখাতে দেবে না বলিয়া অনতিদূরে একটা কোচের উপর বসিতে গেলে উপেন্দ্র হাত দিয়া হারমোনিয়াম যন্ত্রটা দেখাইয়া দিয়া বলিলেন, একেবারে ওইখানে গিয়ে বসো। সরোজিনী এইমাত্র আমাকে দোষ দিচ্ছিলেন, শুধু আমার জন্যেই ওবেলা গান হতে পায়নি। সতীশ নির্দিষ্ট আসনে উপবিষ্ট হইয়া সকৌতুকে বলিল, এখন তো গান হতে পারে না, এটা যে আমার সানাই বাজাবার সময় উপিন্দা।
সে রাত্রে একটু অধিক রাত্রে সভা ভাঙিবার পরে বিছানায় শুইয়া সরোজিনী মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, উনি যদি আমাদের কোনো আত্মীয় হতেন তো ওর কাছেই শিখতুম। সঙ্গীত শিক্ষার জন্য তাহার একজন হিন্দুস্তানি ওস্তাদ নিযুক্ত ছিল। ইহারি স্থানে সতীশকে কল্পনা করিবার জন্যে নানাবিধ উপায় উদ্ভাবন করিতে করিতে এক সময়ে ঘুমাইয়া পড়িল। উপেন্দ্র ও সতীশ গেলে কবাট রুদ্ধ করিয়া সেইখানেই কিরণময়ী দাঁড়াইয়া রহিল। অন্ধকারে তাহার চোখ দুটো জন্তুর মতোই জ্বলিতে লাগিল। তার মনে হইতে লাগিল ছুটিয়া গিয়া কাহারও বক্ষস্থলে দংশন করিতে পারিলে সে বাঁচে। হাতের দীপটা উঁচু করিয়া ধরিয়া উন্মাদ ভঙ্গি করিয়া বলিল, আগুন ধরিয়ে দেবার উপায় থাকলে দিতুম, দিয়ে যেখানে হোক চলে যেতুম। ডাকাডাকি চেঁচামেচি করে একটু একটু করে পুড়ে মরত, শত্রুতা করবার সময় পেত না। শীতের রাত্রেও তাহার কপালে মুখে ঘাম দিয়াছিল। সেগুলো হাত দিয়া মুছিতে মুছিতে নিজেকে ধিক্কার দিয়া বলিয়া উঠিল, কেন সংবাদ দিতে গেলুম, কেন নিজের পায়ে কুড়ুল মারলুম? কিন্তু আমি নিশ্চয়ই বলতে পারি, সমস্তই ওই হতভাগী বুড়ির কাজ। ছেলের সঙ্গে মতলব করে ওই এমন ঘটিয়েছে। সতীশের কথাগুলি বিছার কামড়ের মতো রহিয়া রহিয়া জ্বলিয়া উঠিতে লাগিল। এই দুটি লোক যে কতক শুনিয়াছে তাহাতে লেশমাত্র সন্দেহ ছিল না, কিন্তু কত এবং কি কি শুনিয়াছে সেইটা নিশ্চয়ই বুঝিতে না পারিয়া সে আরও ছটফট করিতে লাগিল। তাহাকে স্বামী শাশুড়ি দুজনে মিলিয়া বুঝাইয়াছিল উপিনের মতো লোক নাই, সে আসিয়া পড়িলে আর কোনো দুঃখ থাকিবে না। কেন সে বিশ্বাস করিয়াছিল? কেন সে নিজের হাতে চিঠি লিখিয়া দিয়াছিল? অন্ধকার স্যাঁতস্যাঁতে প্রাঙ্গণের একধারে দাঁড়াইয়া এই ক্রোধোন্মত্তা নারী ইহাদিওকে মিথ্যাবাদী, কুচক্রী, শয়তান, শয়তানি প্রভৃতি কত কি বলিয়া তৃপ্তি লাভ করিতে পারিল না। ক্রোধ ও হিংসা তাহার হৃদয়ে যে আক্ষেপ তুলিয়াছে, তাহার কণামাত্র প্রকাশ করিবার ভাষাও তাহার মনে পড়িল না। তখন সে কায় মনে প্রার্থনা করিতে লাগিল, যেন ওই অর্ধমৃত মানুষটির রাত্রি আর না পোহায়। দিন দুই পরে সকালে কিরণ রান্নাঘরে বসিয়া তরকারি কুটিতেছিল। ঝি আসিয়া সংবাদ দিল ডাক্তারবাবু এসেছেন। কিরণ বটি হইতে মুখ না তুলিয়া বলিল, মা আজ ভালো আছেন, তাকে বলগে। ঝি কিছুটা আশ্চর্য হইয়া গেল। কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, তিনি সেই ও ঘরেই বসে আছেন। তাহার কথার বিশেষ অর্থটার দিকে কিরণ লেশমাত্র মনোযোগ না দিয়া সহজভাবে কহিল, ওর ওষুধ কেউ তো খায় না, তবু কেন যে আসে জানি নে। তুই নিজের কাজে যা, ও আপনি চলে যাবে। এই ডাক্তারটির ঔষধ যে ব্যবহারে আসে না, ঝির নিকট ইহা নূতন সংবাদ নহে, সুতরাং উল্লেখের আবশ্যকতা ছিল না। কিন্তু কেন যে সে আসে, এই প্রশ্ন সম্পূর্ণ নূতন। সে বিস্ময়াপন্ন হইয়া ভাবিতে লাগিল, কাল সন্ধ্যার সময় সে ঘরে গিয়াছে, ইহার মধ্যে হঠাৎ কি এমন ঘটিল যে ডাক্তারের এই বাটিতে আসা অনাবশ্যক হইয়া উঠিল। তথাপি সাহস করিয়া আরেকবার বলিল, না হয় তরকারি আমি কুটে দিচ্ছি, তুমি একবার যাও না। কিরণময়ী সহসা অত্যন্ত রুক্ষভাবে বলিয়া উঠিল, তুই যা, নিজের কিছু কাজকর্ম থাকে তো করগে। এই আকস্মিক ও অত্যন্ত অনাবশ্যক উগ্রতায় ঝি এতটুকু হইয়া গেল। এই বাড়িতে সে খুব পুরাতন না হইলেও একেবারে নূতন নয়। ইতিপূর্বে এইরূপ অকারণ তীব্রতার পরিচয় পাইয়াছে, কিন্তু ঠিক এমন ধারাটি সে স্মরণ করিতে পারিল না। আর কোন সময় সেও বোধ করি রাগ করিত, কিন্তু আজ করিল না। অতি বিস্ময়ে সে অভিভূত হইয়া পড়িয়াছিল, তাই খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া সে ধীরে ধীরে ও ঘরে দ্বারের কাছে আসিয়া ডাক্তারকে বলিল, তিনি কাজে ব্যস্ত আছেন, এখন আপনি যান। ডাক্তার অবাক হইয়া গেল, কহিল, একবার বলো গে, আমার একটু বিশেষ কাজ আছে। ঝি বলিল, আপনি বোঝো না কেন ডাক্তারবাবু, আমি খুব বলেছি, আর বলতে পারব না, ওসব আমি কিছু জানি না, আজ আপনি যাও। বলিয়া সে চলিয়া গেল। এই অবহেলা ও লাঞ্ছনা প্রথমটা ডাক্তারকে গভীর আঘাত করিল, কিন্তু পরক্ষণেই একটা লজ্জাকর দুর্ঘটনার সম্ভাবনা তাহার মনে উদয় হইবা মাত্রই
সে ভিতরকার ব্যাপারটা শুনিবার জন্যে ব্যাকুল হইয়া উঠিল। তাহার অপেক্ষা করিয়া থাকিতে আপত্তি ছিল না, এবং অপেক্ষা করিয়াই রহিল, কিন্তু কেহই ফিরিয়া আসিল না। তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কি ভাবিয়া চলিয়া যাইবে মনে করিয়া হাত ব্যাগটা তুলিয়া লইয়া মুখ তুলিয়াই দেখিল দ্বারের সম্মুখে কিরণময়ী। ডাক্তার উদ্যত অভিমান দমন করিয়া বলিল, একটু সরো, বড় দেরি হয়ে গেল, আর অনেক রোগী পথ চেয়ে বসে আছে। মা ভালো আছেন আজ? ভালো আছে বলিয়া কিরণময়ী পথ ছাড়িয়া একপাশে সরিয়া দাঁড়াইল। ডাক্তারের কিন্তু পা উঠিল না, অথচ যাওয়ার প্রস্তাব নিজে করিয়া দাঁড়াইয়া থাকাও শক্ত হইয়া পড়িল। কিরণময়ী মৃদু মৃদু হাসিতে লাগিল, বলিল, যাও না। ডাক্তার মুখ তুলিয়া ভ্রু কুঞ্চিত করিল, কহিল, তুমি কি মনে করো আমি যেতে জানি নে? আমি কি পাগল যে মনে করব তুমি যেতে জানো না? হ্যাঁ ডাক্তার, কতগুলি রোগী তোমার পথ চেয়ে বসে আছে শুনি। বলিয়াই মুখ ফিরাইয়া হাসিতে লাগিল। কুপিত ডাক্তারের প্রথমে ইচ্ছা করল ওই মুখ চড় মারিয়া বন্ধ করিয়া দেয়, কিন্তু সেটা তো সম্ভব নহে। শুধু বলিল, যাও তুমি। আমি যাব কোথায়? বাড়ি আমার, যেতে হলে তোমাকেই হয়। আমি যাচ্ছি বলিয়া সে গমনোদ্যত হইতেই কিরণময়ী দুই চৌকাঠে হাত দিয়া পথরোধ করিয়া বলিল, যাচ্ছ, কিন্তু জেনে যাও এই যাওয়াই শেষ যাওয়া। তাহার কণ্ঠস্বর ও মুখের বিস্ময়কর পরিবর্তনে ডাক্তার শঙ্কিত হইল, কিন্তু মুখে বলিল, বেশ তাই, এই যাওয়া শেষ যাওয়া। কিরণময়ী বলিল, সত্যি শেষ যাওয়া। যখন এসে পড়েছ তখন স্পষ্ট করেই সবটা জেনে যাও। আচ্ছা, ওইখানে বসো, সমস্ত খুলে বলছি। বলিয়া ডাক্তারের হাত ব্যাগটা লইয়া নিজে মেঝের উপর রাখিয়া দিল এবং হাত দিয়া চৌকিটা দেখাইয়া দিয়া বলিল, রাঁধতে হবে, বেশি সময় নেই, সংক্ষেপে বলছি। এমন সময় ঝি আসিয়া সংবাদ দিল, দুজন বাবু আসছে। সেই সঙ্গে নিচে জুতার শব্দ শুনিয়া কিরণময়ী ব্যাধ ভয়ে ভীতা হরিণীর ন্যায় ঝিকে সবেগে ঠেলিয়া দিয়া ঘর হইতে ছুটিয়া পলাইয়া গেল। ডাক্তার ও ঝি আশ্চর্য হইয়া পরস্পরের মুখের দিকে চাহিয়া রহিল। অনতিকাল পরেই জুতার শব্দ দ্বারের কাছে আসিয়া থামিল। ডাক্তার দেখিল দুটি অপরিচিত ভদ্রলোক। ভদ্রলোক দুটি দেখিলেন ডাক্তার। তাহার কোটের পকেট হইতে বুক পরীক্ষার চোঙটা গলা বাড়াইয়া পরিচয় জানাইয়া দিল। উপেন্দ্র সতীশ দেখিলেন ডাক্তারের মুখ অতিশয় শুষ্ক। দুর্ঘটনা আশঙ্কা করিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন ডাক্তারবাবু? ডাক্তার নীরব, মুখ তাহার আরও কালি হইয়া গেল। উপেন্দ্র অধিকতর শঙ্কিত হইয়া প্রশ্ন করিলেন, এখন কিরকম দেখলেন? তথাপি ডাক্তার কোনো কথা কহিল না, বিয়োভলের মতো চাহিয়া রহিল। ঝি কহিল, তুমি যাও না ডাক্তারবাবু, এখনো দাঁড়িয়ে আছো কেন? ডাক্তার ব্যস্ত হইয়া ব্যাগটা তুলিয়া বলিল, আমি যাই, অনেক কাজ আছে আমার। বলিয়াই উপেন্দ্র সতীশের মাঝখান দিয়া দ্রুত পদে নিচে নামিয়া গেল, এবং এই মহাজনের পদাঙ্ক অনুসরণ করিয়া ঝিটি যে কোথায় মিলাইয়া গেল তাহাও জানা গেল না। সেই নিস্তব্ধ ভাঙা বাড়ির ভাঙা বারান্দার উপর বেলা ৯টার সময় উপেন্দ্র সতীশ নির্বাক বিস্ময়ে উভয়ে উভয়ের মুখপানে চাহিয়া রহিলেন। কিছুক্ষণ পরে সতীশ বলিল, উপিন্দা, হারানবাবুর মা কি পাগল? উপেন্দ্র বলিলেন, ও হারানদার মা নয়, আর কেউ, বোধ করি ঝি। কিন্তু আমি ভাবছি ডাক্তার ওরকম করে গেল কেন? সতীশ বলিল, ঠিক চোরের মতো, যেন ধরা পড়বার ভয়ে পালিয়ে গেল। উপেন্দ্র অন্যমনস্কভাবে বলিলেন, প্রায়, কাউকে তো দেখা যায় না। ওই ঘর হারানদার না? সতীশ বলিল, হ্যাঁ, চলো যাই। কিন্তু হঠাৎ ঢুকতে সাহস হয় না, আমার ভয় হচ্ছে হয়তো কিছু ঘটেছে। সতীশ কহিল, সে হলে চিৎকার করবার লোক জুটত, তা নয়। এমন সময় দেখিতে পাওয়া গেল ও ধারের বারান্দা ঘুরিয়া বধূ আসিতেছে। মনে হইল যেন এইমাত্র সে কাঁদিতেছিল। চোখ মুছিয়া উঠিয়া আসিয়াছে। কাল দ্বীপের আলোকে যে মুখ সুন্দর দেখাইয়াছিল, আজ দিনের বেলা সূর্যালোকে স্পষ্ট বোঝা গেল
এমন সৌন্দর্য আর কোনোদিন চোখে পড়ে নাই, জীবিতও না, ছবিতেও না। বধূ কহিল, আজ আমরা প্রস্তুত ছিলাম না, ভেবেছিলুম আসব বলে গেলেও হয়তো আসতে পারবেন না। সতীশের দিকে চাহিয়া সহসা মৃদু হাসিয়া কহিল, ঠাকুরপো যে। আজ সতীশ মাথা হেঁট করিল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, হারান্দা কেমন? বধূ সংক্ষেপে উত্তর দিল, তেমনি, আসুন ও ঘরে যাই। হারানের ঘরে তার জননী অঘোরময়ী শয্যার পার্শ্বে উপবিষ্টা ছিলেন। উপেন্দ্র প্রণাম করিতেই তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। হারান শ্রান্ত কণ্ঠে নিষেধ করিয়া বলিল, চুপ করো মা। উপেন্দ্র লজ্জায় দুঃখে একধারে বসিয়া পড়িলেন। সতীশ এদিক ওদিক চাহিয়া মুখ যথাসাধ্য ভারী করিয়া সেই কাঠের সিন্দুকটির ওপর গিয়া বসিল। বধূ মুহূর্ত মাত্র দাঁড়াইয়া সতীশের দিকে বিদ্যুৎদাম কটাক্ষ করিয়া বাহির হইয়া গেল, যেন স্পষ্ট শাসাইয়া গেল, তোমরা কাজটা ভালো করিতেছ না। সতীশ স্থির করিল সে ডাক্তারি পড়া ছাড়িবে না। তাই পরদিন সন্ধ্যার সময় কাহাকেও কিছু না বলিয়া বেহারিকে সঙ্গে করিয়া তাহার সাবেক বাসায় আসিয়া উপস্থিত হইল। বাড়িটা তখনও খালি পড়িয়াছিল। বাড়িওয়ালাকে ধরিয়া 6 মাসের বন্দোবস্ত করিল এবং নিকটবর্তী হিন্দু আশ্রমে গিয়া সন্ধান করিয়া এক পাচক নিযুক্ত করিয়া খুশি হইয়া বাহির হইয়া পড়িল। বেহারিকে কহিল, আমরা কালই চলে আসব, কি বলিস বেহারি? বেহারি সম্মতি জানাইল। পথে চলিতে চলিতে সতীশ বলিল, কাজটা ভালো হয় না বেহারি। যাই হোক, সে আমার ঢের করেছে। তাছাড়া একরকম ধরতে গেলে আমার জন্যই তার ওবাসার কাজটা গেল। একবার খবর দেওয়া উচিত। বেহারি বুঝিল কাহার কথা হইতেছে, চুপ করিয়া রহিল। সতীশ বলিতে লাগিল, যে কেউ হোক না কেন, পথের ভিখিরি হলেও দুঃখে পড়লে দেখা চাই, না হলে মানুষ জন্মই বৃথা। কিন্তু আমি তাদের বাড়িতে ঢুকব না, গলির মধ্যেও না, মোড়ের ওপর দাঁড়িয়ে থাকব। তুই একটিবার গিয়ে জেনে আসবি কষ্টে পড়েছে কিনা। কষ্টে তো নিশ্চয়ই পড়েছে, সে আমি বেশ দেখতে পাচ্ছি। তাই কোন রকমে কিছু দিয়ে আসা। বিহারী নিঃশব্দে পেছনে চলিতে লাগিল। সতীশ বলিল, কিন্তু আমাকে সেসব কথা বলবে না, অথচ তোর কাছে কিছুই লুকোবে না, বুঝলি না বেহারি? বেহারি তথাপি কথা কহিল না। সাবিত্রীদের গলির মোড়ে আসিয়া সতীশ দাঁড়াইল, বলিল, বেশি দেরি করিস না যেন। বেহারি গলির মধ্যে প্রবেশ করিল। সতীশ কাছাকাছি পায়াচারিয়ে করিয়া বেড়াইতে লাগিল। দূরে যাইতে সাহস করিল না, পাছে নির্বোধ বেহারি তাকে দেখিতে না পাইয়া আর কোথাও যায়। মিনিট 10 পরেই বেহারি ফিরিয়া আসিয়া বলিল, নেই। সতীশ গ্যাস পোস্টে হেলান দিয়া দাঁড়াইয়া ভীষণ কণ্ঠে বলিল, মিথ্যে কথা, তোকে ঠকিয়েছে। বেহারিও দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, কেউ ঠকায়নি, সত্যি সে আর আসে না, সত্যি সে বাড়ি চলে গেছে। তার ঘরের জিনিস পড়ে আছে, সে আর এমন কি বাবু যে তার জন্য মায়া হবে? সতীশ রাগিয়া বলিল, এমনই বা সে কি বড় লোক যে হবে না? তুই নিতান্তই বোকা, তুই বুঝে চলে এলি সে আর আসে না। এ কি হতে পারে বেহারি? একটা লোক নিরুদ্দেশ হয়ে গেল আর কেউ তার খবর নিলে না? আমি পুলিশে জানাব। বেহারি মৌন নত মুখে দাঁড়াইয়া রহিল। সতীশ বলিল, মোক্ষদা কি বলে সে জানে না? আমি বিশ্বাস করি না, সে নিশ্চয়ই জানে। আমি যাচ্ছি তার কাছে। বেহারি ব্যস্ত হইয়া উঠিল, আপনি যাবেন না বাবু? কেন যাব না? কেন তারা লুকুচ্ছে? আমি কাউকে খেয়ে ফেলতে এসেছি যে আমার কাছে লুকোচুরি? আমি বলছি তোকে, যেমন করে পারি জানব সে কোথায় আছে। বেহারি ভীত হইয়া কহিল, তার মাসির দোষ নেই বাবু, সাবিত্রী নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে গেছে, ঝগড়া করে গেছে, কাউকে জানিয়ে যায়নি। সতীশ ধমকাইয়া উঠিল, তবু বলবি জানিয়ে যায়নি? জানিয়ে গেছে, নিশ্চয়ই গেছে। বেহারি মাথা নাড়িয়া বলিল, না, কিন্তু সে শহরই আছে। কোন ঠিকানায় আছে? গাধার মতো হাঁ করে থাকিসটি বেহারি, কি হয়েছে বল। বিহারী ক্ষণকাল স্থির থাকিয়া
কি ভাবিয়া লইয়া বলিল, আপনি দুঃখ পাবেন তাই, না হলে সব কথা সবাই জানে, আমিও জানি। সতীশ অধীর হইয়া উঠিল। কি জানিস তাই বল না। বেহারি আবার চুপ করিয়া রহিল। সতীশ প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল, তোর পায়ে পড়ি হারামজাদা, শিগগির বল। বেহারি তৎক্ষণাৎ ভূমিষ্ঠ প্রণাম করিয়া জুতার ধুলা মাথায় লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবু আমাকে নরকে ডুবালেন, একটু আড়ালে চলুন বলছি, বলিয়া অন্ধকার গলিটার ভেতরে ঢুকিয়া এক পাশে দাঁড়াইল। সতীশ সামনে দাঁড়াইয়া বলিল, কি? বেহারি ঢোক গিলিয়া বলিল, সাবিত্রীর মাসি মনে করেছে সে আপনার কাছে আছে, কিন্তু আমি জানি তা নয়। সতীশ অস্থির হইয়া বলিল, তুই খুব পণ্ডিত, সে আমিও জানি, তারপরে কি বল। সবুর করুন বাবু, বলিয়া বেহারি আরেকবার ঢোক গিলিয়া বলিল, আমার খুব আশা হচ্ছে। কি আশা হচ্ছে? বেহারি মরিয়া হইয়া বলিয়া ফেলিল, সে ওইখানেই গেছে, ওই বিপিনবাবুর কাছেই। কোন বাবু? আমাদের বিপিন? হ্যাঁ বাবু, তিনি। হা হা, ওখানেই বসবেন না, চান করতে হবে, রাজ্যের লোক যে ওখানে। সতীশ সে কথা কানেও তুলিল না। ওধারের দেওয়ালে পিঠ দিয়া সোজা হইয়া বসিয়া শুষ্ক ভাঙা গলায় জিজ্ঞাসা করিল, তবে তার মাসি কেন মনে করলে সে আমার কাছে আছে? বেহারি কহিল, সাবিত্রী যেদিন বিপিনবাবুকে অপমান করে বিদায় করে দেয়, সেদিন স্পষ্ট করে বলে সে সতীশবাবু ছাড়া আর কারো কাছে যাবে না। বাড়ির লোক আড়ালে দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনেছিল। সতীশ উঠিয়া দাঁড়াইল। জোর করিয়া নিজেকে কতকটা প্রকৃতিস্থ করিয়া প্রশ্ন করিল, তবে তুই কেমন করে জানলি সে বিপিনবাবুর কাছেই গেছে? বেহারি মৌন হইয়া রহিল। সতীশ বলিল, বল। বেহারি আরেকবার ইতস্তত করিল। সাবিত্রের কাছে সেই যে বলিবে না বলিয়া অহংকার করিয়া আসিয়াছিল, তাহা মনে করিল। শেষে আরেকবার ঢোক গিলিয়া বলিল, আমি নিজের চক্ষে দেখে গেছি। সতীশ চুপ করিয়া শুনিতে লাগিল। বেহারি বলিল, আমরা যেদিন বাসা বদল করি, তার পরদিন দুপুরবেলায় আমি আসি। তখন বিপিনবাবু সাবিত্রীর বিছানায় ঘুমোচ্ছিলেন। সতীশ ভয়ানক ধমক দিয়া উঠিল, মিথ্যে কথা। বেহারি চমকাইয়া উঠিয়া বলিল, না বাবু, সত্যি কথাই বলছি। সতীশ তাহার মুখের দিকে তীব্র দৃষ্টি করিয়া মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া প্রশ্ন করিল, সাবিত্রী নিজে কোথায় ছিল? সাবিত্রী সেই ঘরেই ছিল, বাইরে এসে আমাকে মাদুর পেতে বসালে। জিজ্ঞাসা করতে লাগলো বাবুরা রাগ করেছেন কিনা, আমরা বসা বদলালুম কেন, এইসব। তারপর আমি রেগে চলে এলুম। সেই দিন থেকেই সে বাবুর সঙ্গে চলে গেছে। এতদিন বলিসনি কেন? বেহারি চুপ করিয়া রহিল। সতীশ জিজ্ঞাসা করিল, তুই নিজের চোখে দেখেছিস না শুনেছিস? না বাবু, আমার স্বচক্ষে দেখা, একেবারে নিরীক্ষণ করে দেখা। আমার পা ছুঁয়ে দিব্যি কর, তোর চোখে দেখা। বামুনের পায়ে হাত দিচ্ছিস, মনে থাকে যেন। বিহারী তৎক্ষণাৎ নত হইয়া সতীশের পায়ে হাত দিয়া বলিল, সে কথা আমার দিবারাত্রি মনে থাকে বাবু, আমার স্বচক্ষে দেখা। সতীশ আবার এক মুহূর্ত চুপ থাকিয়া বলিল, আচ্ছা বাসায় যা, উপেন্দাকে বলিস আজ রাত্রে আমি ভবানীপুরে যাব, ফিরব না। বেহারি বিশ্বাস করিল না, কাঁদিয়া ফেলিল। সতীশ বিস্মিত হইয়া বলিল, ও কিরে, কাঁদিস কেন? বেহারির চোখ মুছিতে মুছিতে বলিল, বাবু, আমি আপনার ছেলের মতো, আমাকে লুকোবেন না, আমিও সঙ্গে যাব। সতীশ জিজ্ঞাসা করিল, কেন? বেহারি বলিল, বুড়ো হয়েছি সত্যি, কিন্তু যাতে গোয়ালা, এক গাছা হাতে পেলে এখনো ৫-৬ জনের মোয়ারা রাখতে পারি। আমরা দাঙ্গা করতেও জানি, দরকার হলে মরতেও জানি। সতীশ শান্তভাবে বলিল, আমরা কি দাঙ্গা করতে যাচ্ছি? আহাম্মক কোথাকার, বলিয়াই চলিয়া গেল। বেহারি এবার বোধহয় বুঝিল কথাটা মিথ্যে নয়। তখন চোখটা মুছিয়া ফেলিয়া
সেও প্রস্থান করিল। সতীশ ময়দানের দিকে দ্রুত পদে চলিয়াছিল। কোথায় যাইবে স্থির করে নাই, কিন্তু কোথাও তাহাকে যেন শীঘ্র যাইতেই হইবে। তাহার প্রধান কারণ সে নিঃসংশয়ে অনুভব করিতেছিল, এক মুহূর্তে তাহার মুখের চেহারায় এমন একটা বিশ্রী পরিবর্তন ঘটিয়াছে, যাহা লইয়া কাহার সম্মুখে দাঁড়ানো চলে না। ময়দানের একটা নিভৃত অংশে গাছতলায় বেঞ্চ পাতা ছিল। সতীশ তাহার উপরে গিয়া বসিল এবং নির্জন দেখিয়া স্বস্তি বোধ করিল। অন্ধকার বৃক্ষতলে বসিয়া প্রথমেই তাহার মুখ দিয়া বাহির হইল, কি করা যায়? প্রশ্নটা কিছুক্ষণ ধরিয়া তাহার দুই কানের মধ্যে অর্থহীন প্রলাপের মতো ঘুরিতে লাগিল। শেষে উত্তর পাইল, কিছুই করা যায় না। প্রশ্ন করিল, সাবিত্রী এমন কাজ করিল কেন? উত্তর পাইল, এমন কিছুই করে নাই যাহাতে নূতন করিয়া তাহাকে দোষ দেওয়া যায়। প্রশ্ন করিল, এত বড় অবিশ্বাসের কাজ করিল কি জন্য? উত্তর পাইল, কোন বিশ্বাস তোমাকে সে দিয়াছিল তাই আগে বলো। সতীশ কিছুই বলিতে পারিল না। বস্তুত সে তো মিথ্যা কোনো আশাই দেয় নাই, একদিনের ছলনা করে নাই, বরং পুনঃ পুনঃ সতর্ক করিয়াছে, শুভকামনা করিয়াছে, ভগিনীর অধিক স্নেহ করিয়াছে। সেই রাত্রির কথা স্মরণ করিল। সেদিন নিষ্ঠুর হইয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিয়া রক্ষা করিয়াছিল। কে এমন করিতে পারিত? কে নিজের বুকে শেল পাতিয়া লইয়া তাহাকে অক্ষত রাখিত? সতীশের চোখের পাতা ভিজিয়া উঠিল, কিন্তু এ সংশয় তাহার কিছুতেই ঘুচিতে চাহিল না যে এই প্রশ্নোত্তর মালার কোথায় যেন একটা ভুল থাকিয়া যাইতেছে। সে আবার প্রশ্ন করিল, কিন্তু তাকে যে ভালোবাসিয়াছি। উত্তর পাইল, কেন বাসিলে? কেন জানিয়া বুঝিয়া পঙ্কের মধ্যে নামিলে? প্রশ্ন করিল, তা জানি নে, পদ্ম তুলিতে গেলেও তো পাঁক লাগে। উত্তর পাইল, ওটা পুরাতন উপমা, কাজে লাগে না। মানুষ ঘরে আসিবার সময় পাঁক ধুইয়া পদ্ম লইয়া আসে। তোমার পদ্মই বা কি, আর এই পাঁক কোথায় ধুইয়াই বা ঘরে আসিতে? প্রশ্ন করিল, না হয় নাই ঘরে আসিতাম। উত্তর পাইল, ছি, ও কথা মুখেও আনিও না। তাহার পরে কিছুক্ষণ পর্যন্ত সে স্তব্ধ হইয়া নক্ষত্র খচিত কালো আকাশের পানে চাহিয়া হঠাৎ বলিয়া উঠিল, আমি তো তার আশা ছাড়িয়াই ছিলাম, তাহাকে পাইতেও চাহি না, কিন্তু আমাকে সে এমন করিয়া অপমান করিল কেন? একবার জিজ্ঞাসা করিল না কেন? কি দুঃখে সে এই কাজ করিতে গেল? টাকার লোভ করিয়াছে এ কথা যে কোনো মতেই ভাবিতে পারি না। বিপিনের মতো অনাচারী মদ্যপকে সে মনে মনে ভালোবাসিয়াছিল, এই কথা বিশ্বাস করিব কি করিয়া? তবে কেন? গঙ্গার শীতল বাতাসে তাহার শীত করিতে লাগিল। সে র্যাপারটা আগাগোড়া মুড়িয়া দিয়া চোখ বুজিয়া বেঞ্চের উপর শুইয়া পড়িতেই সাবিত্রীর মুখ উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল। পতিতার কোনো কালিমাই তো সে মুখে নাই। গর্বে দীপ্ত, বুদ্ধিতে স্থির, স্নেহে স্নিগ্ধ, পরিণত যৌবনের ভারে গভীর, অথচ রসে লীলায় চঞ্চল। সেই মুখ, সেই হাসি, সেই দৃষ্টি, সেই সংযত পরিহাস, সর্বোপরি তাহার সেই অকৃত্রিম সেবা। এমন সে তাহার এতখানি বয়সে কোথায় কবে পাইয়াছিল? ভস্মাচ্ছিত বহ্নির মতো তাহার আবরণটা লইয়া আজ সে নিষ্কৃতি লাভ করিবে। নিষ্কৃতি লাভ করিয়াই বা কি হইবে? তাহার দুই চোখ দিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। এই অশ্রু সে দমন করিতে চাহিল না, এই অশ্রু সে মুছিয়া ফেলিতে ইচ্ছা করিল না। অশ্রু যে এত মধুর, অশ্রুতে যে এত রস আছে! আহ, সে তাহার পরম দুঃখের মধ্যে এই প্রথম উপলব্ধি করিয়া সুখী হইল, এবং যাহাকে উপলক্ষ করিয়া এত বড় সুখের আস্বাদ সে জীবনে এই প্রথম গ্রহণ করিতে পাইল, তাহারই উদ্দেশ্যে দুই হাত যুক্ত করিয়া নমস্কার করিল। সতীশ আর যাই হোক, ভগবান আছেন, তাকে ফাঁকি দেওয়া যায় না, ছোট বড় সকলকেই একদিন তার কাছে জবাবদিহি করিতে হয়, এই কথাগুলো অসংশয়ে বিশ্বাস করিত।
চোখ মুছিয়া উঠিয়া বসিয়া মনে মনে বলিল, ভগবান, কার হাত দিয়ে তুমি কখন যে কাকে কি পাঠিয়ে দাও কেউ বলতে পারবে না। আজ তোমারই হুকুমে সাবিত্রী দাতা, আমি ভিক্ষুক। তাই সে ভালো হোক মন্দ হোক, সে বিচার আর যেই করুক, আমি যেন না করি। আমার বুক থেকে সব জ্বালা, সব বিদ্বেষ মুছে দাও। তার বিরুদ্ধে আমি যেন কৃতঘ্ন হয়ে না থাকি। ওদিকে জ্যোতিষ সাহেবের বাড়িতে সন্ধ্যার পর বসিবার ঘরে সরোজিনী, জ্যোতিষ, উপেন্দ্র এবং আরও একজন খর্বাকৃতি গোঁফদাড়ি কামানো গুলি ভাঁটার মতো শক্ত সমর্থ ভদ্রলোক বসিয়াছিলেন। ইহার নাম শশাঙ্ক মোহন। ইনিও বিলাত প্রত্যাগত, সুতরাং সাহেব। অল্পদিনেই সরোজিনীর প্রতি আকৃষ্ট হইয়াছেন এবং তাহা প্রাণপণে ব্যক্ত করিতে প্রয়াস পাইতেছেন। সে প্রয়াস সে কতদূর সফলতার দিকে অগ্রসর হইতেছিল সে শুধু বিধাতা পুরুষই জানিতেন। আজ সতীশের প্রসঙ্গ উত্থিত হইয়াছিল। উপেন্দ্র তাহার অসাধারণ গায়ের জোর এবং অদ্ভুত সাহসের ইতিহাস শেষ করিয়া আশ্চর্য কণ্ঠস্বর এবং তদপেক্ষা আশ্চর্য শিক্ষার কথা পাড়িয়াছিলেন। অদূরের সোফার উপরে বসিয়া সরোজিনী দুই হাতের উপর চিবুক রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া নিবিষ্ট চিত্তে শুনিতেছিল। এমনি সময়ে বেহারি ভগ্নদূতের মতো ঘরে ঢুকিয়া সতীশের ভবানীপুর যাওয়ার সংবাদ ঘোষণা করিয়া দিল। উপেন্দ্র কিছু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, তার কে আছে সেখানে? বেহারি সংক্ষেপে জানি না বলিয়াই চলিয়া গেল। সতীশের জন্য সকলেই অপেক্ষা করিতেছিলেন, অতএব সকলেই নিরাশ হইলেন। সরোজিনী সোজা হইয়া বসিয়া হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, তবে আর কি হবে? জ্যোতিষ তাহার মুখের পানে চাহিয়া দেখিয়া সস্নেহে একটুখানি হাসিলেন, কিন্তু দমিলেন না শুধু শশাঙ্ক মোহন, বরং খুশি হইয়া প্রস্তাব করিলেন, এখন সরোজিনী কর্ণধার হন। সঙ্গীত হইতে কতটা পরিমাণে আনন্দ আহরণ করার ক্ষমতা তাহার ছিল তাহা তিনিই জানিতেন, কিন্তু সরোজিনী দৃঢ় আপত্তি প্রকাশ করিতেই বলিয়া বসিলেন, বরং আমি তো বলি, পুরুষের গান গাওয়াটাই ভুল। তার স্বভাবতই গলা মোটা এবং ভারী, সুতরাং শিক্ষা তার যতই হোক এবং যত ভালো করেই গাইবার চেষ্টা করুন না কেন, কোনো মতেই শোনবার যোগ্য হতে পারে না। এই কথার আর কেহ যদিও প্রতিবাদ করিলেন না, সরোজিনী করিল। সে বলিল, আপনার কাছে নিশ্চয়ই যোগ্য নয়। হারমোনিয়াম পিয়ানোর গোড়ার মোটা ও ভারী পর্দাগুলো তৈরি করাও হয়তো ভুল, কিন্তু তবু সেগুলো তৈরিও হচ্ছে, লোকেও কিনছে। শশাঙ্ক মোহনের তরফে এই কথার উত্তর ছিল না, তথাপি তিনি তাহার গৌরবর্ণ মুখ ঈষৎ রক্তাভ করিয়া কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু সরোজিনী হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিল, মাকে খবর দিয়ে আসি, তিনি আবার খাবার নিয়ে বসে থাকবেন। উপেন্দ্র চকিত হইয়া বলিলেন, ওহো, তার খাওয়া দাওয়া বুঝি ওই দিকেই হচ্ছে? হম্ব্যাগ! উপেন্দ্রর বলার মধ্যে যে আন্তরিক স্নেহ ভিন্ন আর কিছুই ছিল না, এবং সতীশ তাহার নিতান্ত স্নেহাস্পদ না হইলে তিনি এ ভাষা যে মুখে আনিতেও পারিতেন না, ইহা সরোজিনী সম্পূর্ণ বুঝিতে পারিয়া সহাস্যে কহিল, এ আপনার ভারী অন্যায়। তার রুচি যদি আপনার কুরুচির সঙ্গে না মেলে তো দোষ আপনার, তার নয়। আচ্ছা, মাকে বলে আসছি, বলিয়া সরোজিনী দ্রুতপদে বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই শশাঙ্ক মোহন উপেন্দ্রের দিকে ফিরিয়া বলিল, আপনার বন্ধু বুঝি খুব গোঁড়া? উপেন্দ্র একটুখানি হাসিয়া বলিলেন, কম নয়, পূজাহ্নিকও করে জানি। সতীশ যে মাঝে মাঝে লুকাইয়া মদ খাইত, এই কথা তিনি জানিতেন না, বোধ করি স্বপ্নেও ভাবিতে পারিতেন না। শশাঙ্ক মোহন প্রশ্ন করিলেন, কি করেন তিনি? উপেন্দ্র কহিলেন, কিছুই না, কোনোদিন যে কিছু করবে এই ভরসাও কারো নেই। এই সংবাদে শশাঙ্ক মোহনের মনের উপর হইতে যেন একটা পাথর নামিয়া গেল। খুশি হইয়া বলিলেন, তাইতেই। জ্যোতিষ এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিলেন। উপেন্দ্রকে লক্ষ্য করিয়া বলিলেন, কথাটা ঠিক হল না উপেন? শারীরিক উৎকর্ষটা কিছুই নয় নাকি? তাছাড়া আমি তো তার গানে একেবারে মুগ্ধ হয়ে গেছি।
যা কিছু তিনি করেছেন, আমাদের এদেশে তার সম্মান যদি নাও মেলে, দুঃখের বিষয় সন্দেহ নেই, কিন্তু সে দোষ আমাদেরই, তার নয়। মকদ্দমার নথিপত্র না ঘেঁটে, অ্যাটর্নির সঙ্গে ধস্তাধস্তি না করে, হাকিমের তাড়া না খেয়েও যার 16 আনা আদায় হয়েই আছে, সে যদি একটু এদিকে না তাকায়, তার সংসারটা নিতান্ত মারোয়াড়ির কাপড়ের দোকান হয়ে দাঁড়ায়। আমার তো তোমার বন্ধুকে দেখে সত্যিই হিংসে হয়। ভালো কথা, বৃদ্ধের আয় কত হে? এই সময় সরোজিনী নিঃশব্দে ঘরে ঢুকিয়া তাহার দাদার চৌকির পিঠের ওপর ভর দিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কার দাদা? জ্যোতিষ বলিলেন, সতীশবাবুর বাবার। উপেন্দ্র বলিলেন, ঠিক জানি না, বোধ করি প্রায় 2 লাখ। জ্যোতিষ চক্ষু বিস্ফারিত করিয়া বলিয়া উঠিল, রাজা নাকি হে? উপেন্দ্র বলিলেন, না, রাজা নয়, তবে বরাবরই ওরা বড় জমিদার। তার উপর বৃদ্ধ বিশেষ করেই বৃদ্ধি করেছেন। জ্যোতিষ চৌকিতে হেলান দিয়া পড়িয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, একেবারে সৌভাগ্যের প্রিয়তম পুত্র, স্বাস্থ্য, শক্তি, রূপ, ঐশ্বর্য, মানুষ যা কিছু কামনা করে একাধারে সমস্তই। উপেন্দ্র হাসিতে লাগিলেন, শেষে বলিলেন, একটা মারাত্মক দোষও আছে। পরের দায় যেচে ঘাড়ে নিয়ে অসময় অপঘাতে মারা না পড়ে তো তুমি যা বলছ সে সবই ঠিক বটে। জ্যোতিষ সোজা হইয়া বসিয়া বলিলেন, অপঘাতে মারা পড়বে কেন? উপেন্দ্র বলিলেন, অসম্ভব নয়, এবং পূর্বেও হয়েও গেছে। রাগ পদার্থটি ওর দেহে যেমন ভয়ানক বেশি, প্রাণের মায়াটাও ঠিক তেমনি পরিমাণে কম। এই কলিযুগে বাস করেও যাদের অন্যায় অত্যাচারের ধারণাটা সত্যযুগের মতোই থাকে, এবং রেগে উঠলে যাদের হিতাহিত বোধ থাকে না, তাদের বেঁচে থাকা না থাকার উপর আমি তো বেশি আস্থা রাখি নে। সহ্য করতে পারাও যে একটা ক্ষমতা, অনাহুত সাহায্য করবার লোভ সংবরণ করতে পারাও যে অবস্থা বিশেষে প্রয়োজন, সেটাও বোঝে না। ও যেন সেই সেকালের ইউরোপের নাইট, একালের বাংলাদেশে এসে জন্মেছে। জ্যোতিষ হাসিয়া বলিলেন, কিন্তু যাই বলো, শুনে শ্রদ্ধা হয়। উপেন্দ্র বলিলেন, হয়ও না। সংসারে বাস করতে গেলে অনেক ছোটখাটো মন্দ জিনিসকে অগ্রাহ্য করতে হয়। এ শিক্ষা ওর আজও হয়নি। কোনোদিন হবে কিনা জানি না, কিন্তু যদি না হয়, শেষকালে ফলটা মধুর হবে না। ওরও না, ওর আত্মীয় বন্ধুদেরও না। জ্যোতিষ বলিলেন, কিন্তু তুমি ওর আত্মীয় বন্ধু, তুমি কেন শেখাও না? উপেন্দ্রর মুখে হাসি ফুটিয়া উঠিল, বলিলেন, আমি ওর বন্ধু বটে, কিন্তু এ শিক্ষার ভার এরকম বন্ধুর উপরে নয়। যিনি সব বন্ধুর বড় বন্ধু হবেন, যিনি সমস্ত আত্মীয়ের ওপরে আত্মীয় হবেন, এ বিদ্যা হয় তিনি শেখাবেন, না হয় চিরদিন ওকে অশিক্ষিত হয়ে থাকতে হবে। সরোজিনী এতক্ষণ নীরবে স্থির হইয়া শুনিতেছিল, এখন মুখ ফিরাইয়া বোধ করি একটুখানি হাসি গোপন করিল। উপেন্দ্র বলিলেন, কিন্তু সতীশের কথা আজ এই পর্যন্তই। আমাকে উঠতে হবে, খান্দুই চিঠি লিখবার আছে। জ্যোতিষেরও জরুরি কাগজপত্র দেখিবার ছিল, তাহারও বসিবার জো ছিল না, তাই তিনিও উঠি উঠি করিতেছিলেন। কিন্তু সকলের পূর্বেই উঠিয়া পড়িল সরোজিনী। একবার মনে হইল সে উপেন্দ্রকে কি কথা বলিতে চাহিল, কিন্তু শেষে কিছুই বলিল না, কাহাকেও একটা ক্ষুদ্র নমস্কার পর্যন্ত করিল না। অন্য মনুষ্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজিকার সভা যেমন করিয়া জমিবার কথা ছিল তেমন করিয়া জমিতে পারে নাই বটে, কিন্তু ভাঙিল আরো বৃষ্টি করিয়া। উপেন্দ্র কিছুই জানিতেন না, তিনি কিছুই জানিলেন না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।